শেখ হাসিনা ও কামালের সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ফেরত চেয়ে আজই দিল্লিকে চিঠি দিতে পারে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। দেশে এখন ভোটার 13.25 কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আজই চিঠি পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধুসুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি। শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধী মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে।
শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশদান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়ও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনী গঠন করে ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হতো অনেককে। সে সময় নির্যাতিত অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন মওদুদ আহমদ। বলেন, রাজনীতিতে মওদুদ আহমদকে নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তার ইতিহাস চর্চা নিয়ে কোনো বিতর্ক নেই। তার লেখা তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান মির্জা ফখরুল। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন, এই আলাপটাও সামনে আসতে পারে। উনি যদি অনুগ্রহ করে একটু শুরু করেন। স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একইভাবে একটা দুঃশাসন চলেছে। একটা একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনাগুলো চলেছে, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে, মানুষকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সবসময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ার 7 মাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে 3,000 কোটি টাকা প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকালে গ্রোটেন হাউসের সাক্ষাতে তিনি কথা জানান। ফেব্রুয়ারির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন, এই আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000। নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এনসিপি ও বাসদ মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করেছেন সিইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত 1 মাস আগে যেসব ব্যক্তির বয়স 18 বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে 23রা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা।
ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042 আর হিজড়া 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আম জনগণ পার্টির ভাগ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে একথা বলেন সিইসি। পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্ব তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। নির্বাচন সামনে রেখে 40,000 নয় আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রায়। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন। তবে হুইফোর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগে এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে এই ডিভিশন আছে সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি এই কি বলে পে কমিশনে। আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। কলকারখানার ন্যূনতম 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান রেখে শ্রম আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে শ্রমিকদের কালো তালিকা প্রথা অবৈধ ঘোষণা করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য থাকছে না। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসার জন্য তহবিল গঠনের বিধান আনা হয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী কোনো কলকারখানায় 20% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যায়। দীর্ঘ 2 বছর পর রাঙামাটির সাজেকে সেনা সহায়তায় বিশুদ্ধ পানি পেল এলাকাবাসী। দুপুরে বাঘাইছড়ির মাচালং বাজারে পরিত্যক্ত পানির প্ল্যান্ট সংস্কার করে তা সচল করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। অগ্রহায়ণের প্রথম দিন থেকে বরেন্দ্র জনপদে শুরু হয় ধান কাটা, মাড়াই। আর এ উৎসব আরও রঙিন করতে বিভিন্ন স্থানে বসে গ্রামীণ মেলা। মেলায় শোভা পায় নানা পণ্যসহ বাহারি সব খাবার। এদিকে জয়পুরহাট ও বগুড়া আয়োজন করা হয় মাছের মেলার। নবান্ন মানেই কৃষকের ঘরে গোলা ভরা নতুন ধানের ঘ্রাণ, সঙ্গে ঐতিহ্যবাহী মেলা, ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। নবান্নের আমেজ লেগেছে নওগাঁয়। পত্নীতলায় বসেছে 7 দিনব্যাপী নবান্ন মেলা। রসকদম, কালোজাম, চমচম, থরে থরে সাজানো এসব মিষ্টি টানছে ক্রেতাদের দৃষ্টি। আর শিশুদের জন্য রয়েছে রঙিন মাটির খেলনা, বাহারি সব প্রসাধনী সামগ্রীর দোকান। এই নবান্ন অনুষ্ঠানে প্রত্যেকটা গ্রামের মানুষের আত্মীয় স্বজনরা এখানে আসে, সবাই মিলে এসে আনন্দ করা হয়। এখানে পঞ্চ মিষ্টি আছে, ছানার মিষ্টি আছে, রসমালাই, তারপর জিলাপি। নবান্ন উৎসবটি জাঁকজমকভাবে প্রতি ঘরে ঘরে আমাদের আনন্দের বার্তা বয়ে যায়। অন্যদিকে জয়পুরহাটে আয়োজন করা হয় বিশাল মাছের মেলা। মেলা ঘিরে আশেপাশের অন্তত 20টি গ্রামে আত্মীয় স্বজন ও জামাই মেয়েদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এ মেলায় দেশীয় মাছ সহ 35 কেজি পর্যন্ত মাছ দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই মেলায়। নবান্ন উপলক্ষে আমাদের পাঁচশিরা বাজার প্রতি বছর এরকম মেলা বসে, একদিনের মেলা, এবং আমাদের এখানে প্রায় মনে করেন যে কোটি কোটি টাকার মাছ লেনদেন হয় এখানে। এই মেলা থেকে তারা মাছ ক্রয় করেন, মাছ ক্রয় করে নিয়ে শ্বশুর বাড়িতে যান। তারা আনন্দ ফুর্তির মাধ্যমে সকল আত্মীয় স্বজনকে নিয়ে তারা এটা খাওয়া দাওয়া করেন। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি এলাকায় দিনভর চলে 100 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। রুই, কাতল, চিতল, বোয়াল, বাঘাই সহ বিভিন্ন জাতের মাছ নিয়ে পসরা বসান শতাধিক দোকানি। 5 কেজি থেকে শুরু করে 20 কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছ কিনতে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনা ও কামালের সাজার পরোয়ানা সহ ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ফেরত চেয়ে আজই দিল্লিকে চিঠি দিতে পারে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। এবং দেশে এখন ভোটার 13.5 কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করলেন সিইসি। এই ছিল জনপদের সময়।